আচ্ছা, অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, আমরা শুরু করি, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। এখনো ক্লাসে জয়েন করছে মানুষজন, ঠিক আছে? দেখো, প্রথমে আমরা দেখব ভর এবং শক্তি সম্পর্ক। তোমরা কম বেশি সবাই একটা ফর্মুলা শিখেছো। তোমরা কম বেশি সবাই, এটা আমার আসলে নতুন করে বলার প্রয়োজন নাই, তোমরা দেখেছো যে শক্তি, কোনো বস্তুর ভর যদি হয় এম, কোনো বস্তুর যদি ভর হয় এম, তাহলে সেটাকে যদি তুমি হিসাব করতে চাও এর মধ্যে কি পরিমাণ শক্তি সংরক্ষিত আছে। কোন বস্তুর ভর হচ্ছে এম, তুমি হিসাব করতে চাও এই এম ভরের বস্তুর মধ্যে কি পরিমাণ শক্তি সংরক্ষিত আছে, এর টোটাল এনার্জি। তাহলে এর যে টোটাল এনার্জি, টোটাল যে এনার্জি, টোটাল টোটাল এনার্জি কত আসবে? এটার টোটাল এনার্জি আসবে আইনস্টাইনের সে বিখ্যাত সূত্র, ভর এবং আলোর বেগের স্কয়ারের গুণফল। টোটাল এনার্জি ইকুয়ালস টু এমসি স্কয়ার। এই টোটাল এনার্জি যে এমসি স্কয়ার লিখলাম, এটাকে টোটাল এনার্জিকে ই দিয়ে প্রকাশ করা হয়, ই ইকুয়ালস টু এমসি স্কয়ার। এখন এইটুকু আমরা অনেকবার দেখছি, মানে ছোটবেলা থেকে দেখে আসছি যে ই সমান সমান এমসি স্কয়ার হয়, ই সমান সমান এমসি স্কয়ার হয়। এটা এখানে চমকপ্রদ বিষয় নয়। চমকপ্রদ বিষয়টা হচ্ছে যে যদি এমন হতো যে এই বস্তুটা গতিশীল অবস্থায় আছে, এই বস্তুটা গতিশীল অবস্থায় আছে, তাহলে গতিশীল অবস্থায় যদি কোনো বস্তু থাকে, একটু চিন্তা করিও তোমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রে কি পড়েছো? কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার মধ্যে গতিশক্তি থাকে একটা। কোনো বস্তু যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে তার মধ্যে একটা গতিশক্তি থাকে। তাহলে যদি গতিশীল অবস্থায় থাকে তাহলে এইখানে এই যে টোটাল এনার্জি, এই টোটাল এনার্জির মধ্যে কোন কোন শক্তি থাকতে পারবে? এই টোটাল এনার্জির মধ্যে একটা শক্তি আছে গতিশক্তি, যেটাকে আমরা ইংলিশে বলি কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জির বাংলা কি রে? কাইনেটিক এনার্জির বাংলা হচ্ছে গতিশক্তি। তোমরা এই যে পড়েছো না, আমি মনে করাই দিই, পড়েছো যে একটা বস্তুর ভর এম যদি ভি বেগে যায় তাহলে গতিশক্তি ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এই জিনিসগুলো তো পড়েছো, সেটাই আমি বললাম যে একটা বস্তু, আমি ধরে নিচ্ছি এই বস্তুটা গতিশীল, এই বস্তুটা ভি বেগে গতিশীল। তাহলে ভি বেগে যদি গতিশীল হয় তাহলে এটার মধ্যে অবশ্যই একটা কাইনেটিক এনার্জি আছে বা গতিশক্তি আছে। এটা হচ্ছে আমাদের গতিশক্তি। আমি চেষ্টা করব ইংলিশ টার্মগুলো লিখে দেওয়ার, কারণ আমি খেয়াল করলাম যেটা এই ব্যাচে অনেক ইংলিশ ভার্সনের অনেক স্টুডেন্ট আছে, তো এই জন্য একটু ইংলিশ টার্মগুলো আমরা লিখে দিচ্ছি। ওকে, আচ্ছা, তো আমাদের এখানে আছে কাইনেটিক এনার্জি। এরপরে এখন প্রত্যেকটা বস্তুর মধ্যে এই গতিশক্তি ছাড়াও কিছু শক্তি থাকে। তোমরা এগুলো দেখেছো না, বিভব শক্তি, যে একটা বস্তু পৃথিবীতে পড়ে আছে মানে ওর নিজের মতো পড়ে আছে, ওর মধ্যে একটা শক্তি আছে যেটাকে আমরা বলি বিভব শক্তি। তারপরে একটা বস্তু আমি আসমানে তুলে রাখছি, আমি জানি না কেন তুলছি, বাট আমি আসমানে তুলে রাখছি, ওই আসমানে বসে আছে, ওই আসমানে ওর মধ্যে একটা শক্তি আছে যেটাকে আমরা বলি বিভব শক্তি। মনে আছে? পড়ে আছে, উপরে উঠলো, এদিক আসলো, সব অবস্থানে একটা বস্তুর মধ্যে বিভব শক্তি থাকে। প্রত্যেকটা বস্তুর ভিতরে একটা স্থিতি শক্তি থাকে বা একটা নিজস্ব শক্তি থাকে, সেটাকে আমরা বলি বিভব শক্তি। তো এই কাইনেটিক এনার্জি ছাড়াও আরেকটা শক্তি থাকে যেটাকে আমরা বলি পটেনশিয়াল এনার্জি, বা যেটার বাংলা হচ্ছে বিভব শক্তি। পটেনশিয়াল এনার্জি, এটার বাংলা কি? এটার বাংলা হচ্ছে বিভব শক্তি। সো আমাদের গতিশক্তি থাকে একটা বস্তুর মধ্যে বিভব শক্তি থাকে। এই দুইটাকে যোগ করলে, এই সবগুলো এনার্জিকে যোগ করলে আমরা পাই মোট শক্তি বা টোটাল এনার্জি। এই মোট শক্তি হচ্ছে এই বস্তুর ভর, এবং সেই ভরকে আলোর বেগের বর্গ দিয়ে গুণ করলে যে রাশিটা পাই এমসি স্কয়ার, এই ই ইকুয়ালস টু এমসি স্কয়ার। ঠিক আছে, এখন এখানে কিছু কথা আছে, এত সহজ না জিনিসটা, এখানে কিছু কথা আছে, আমরা অঙ্ক করলে আরো ক্লিয়ার হবে, বাট এখানে আরো কিছু কথা আছে। এই যে বস্তুটা যদি ভি বেগে গতিশীল হয় তাহলে এই যে ভরটা, এই যে এম ভরটা তুমি এখানে দেখছো, এই এম ভরটা কি আসল ভর নাকি এম ভরটা আপেক্ষিক ভর? এটা কি মাস নাকি এটা রিলেটিভিস্টিক মাস? কোনটা? এটা কি আপেক্ষিক ভর নাকি ভর বলো তো? এই এমটা কি আপেক্ষিক ভর হবে নাকি নরমাল ভর হবে? কমেন্টে বলো তো। এই বস্তুটা ভি বেগে গতিশীল, আমি এখানে দাঁড়ায় আছি, আমি কিন্তু স্থির, আমি একটা অন্য কাঠামোতে আছি, আমি দেখছি ওই বস্তুটা ভি বেগে গতিশীল, আমি ওটার ভর মাপলাম এম, তাহলে আমি কি ওটার ভর আসলেই এম মাপলাম নাকি আমি একটা আপেক্ষিক ভর মাপলাম এম?
আপেক্ষিক ভর মাপলাম, তাই না? আমরা একটা আপেক্ষিক ভর মাপলাম যে আচ্ছা ওই ওই বস্তুটা গতিশীল, আচ্ছা দেখে তো মনে হচ্ছে ওটার ভর এম, তাহলে এটা একটা আপেক্ষিক ভর, তাই না? এই এম এটা কিন্তু আপেক্ষিক ভর, আপেক্ষিক ভর যেটাকে ইংলিশ আমরা কি বলেছিলাম, আমরা কতদিনে আমরা বলেছিলাম রিলেটিভিস্টিক মাস, তাই না? আচ্ছা তাহলে এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ভর, এটা হচ্ছে আমাদের আপেক্ষিক ভর। তাহলে যদি আপেক্ষিক ভর হয় বা রিলেটিভিস্টিক মাস এটা হয়, তাহলে এটার তো অবশ্যই একটা বাস্তব ভর আছে বা আসল একটা ভর আছে। তো যদি এই বস্তুটা ভি বেগে গতিশীল না হইতো, যদি এই বস্তুটা তো ভি বেগে গতিশীল হইলো, গতিশীল হওয়ার কারণে তার মধ্যে একটা গতিশক্তি চলে আসলো, গতিশক্তি চলে আসলো, তার ভরটা আপেক্ষিক ভর হয়ে গেল, যদি এত ঝামেলা না থাকতো, জাস্ট সিম্পলি এটা চুপচাপ কোনো বেগ ছাড়া যদি থাকতো, তাহলে কি হইতো? চুপচাপ যদি কোনো বেগ ছাড়া এটা থাকতো, চুপচাপ কোনো বেগ ছাড়া, তার মানে এই ভরটা এই যেখানে চুপচাপ বসে আছে এটার মধ্যে কোনো বেগ নাই, এটার মধ্যে কোনো ভেলোসিটি নাই, কোনো বেগ নেই, চুপ স্থির, কোনো গতি নাই। কোনো গতি না থাকলে প্রথমত এখানে কোনো গতিশক্তিও থাকছে না, কোনো গতি না থাকলে প্রথমত এখানে কোনো গতিশক্তিও থাকবে না এই জায়গায়, তাহলে এখানে কোনো ভর নাই, এখানে ভর হচ্ছে শূন্য। তাহলে এখানে যে ভরটাই মাপবো, যেহেতু স্থির অবস্থায় আছে, গতিশীল না, স্থির অবস্থায় আছে, আমার সামনে বসে রয়েছে, আরে এ তো স্থির অবস্থায় আছে, তাহলে আমি যেহেতু এখন এটা গতিশীল না, তাহলে এখন আমি এটার কোনো আপেক্ষিকতা আসবে না, আমি এটার অরিজিনাল মাসটা মাপবো, আমি এটার আসল ভরটা মাপবো। ও এই তো এই বস্তুটাই যে চুপচাপ আমার সামনে বসে আছে, দেখি তো এর ভর কত, ও এর ভর তো এম নট। আর ওইখানে কি হইতো, আরে এই বস্তুটা গতিশীল চলে যাচ্ছে, দেখি তো ওটার ভর কত হইতে পারে, ও ওটার ভর মনে হচ্ছে এম, তাই না? তার ওটা হচ্ছে আপেক্ষিক। আর যখন বেগ থাকে না তখন ওটা হচ্ছে আমাদের আসল ভর, ঠিক আছে, বা অরিজিনাল মাস। আচ্ছা ঠিক আছে, তাহলে এইখানে আমাদের সূত্র তো সেম, ই ইকুয়ালস টু এম সি স্কয়ার, তো সবার জন্য সেম, এটা তো সবার জন্য সেম, তাই না? তো এইখানে এখানে ভর ছিল এম, এখানে ভর কত, এখানে ভর হচ্ছে এম নট, তাহলে এইখানে টোটাল এনার্জি, এইখানে টোটাল এনার্জি, আমি টোটাল এনার্জি না লিখে আমি লিখি ই, এইখানে টোটাল এনার্জি কত আসছে, এটার ভর কত, এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার। আচ্ছা কথা হচ্ছে এইখানে যে আমি টোটাল এনার্জি হিসাব করলাম, এখানে যে আমি টোটাল এনার্জি হিসাব করলাম, টোটাল এনার্জি মানে কি কি আছে এখানে, টোটাল এনার্জি মানে এখানে আছে একটা তোমার গতি শক্তি, এনার্জি তো হয় দুইটা, তাই না? মানে আমাদের লেভেলে এখন পর্যন্ত আমরা দুইটা দেখছি, একটা হয় গতি শক্তি, একটা হয় পটেনশিয়াল এনার্জি, বিভব শক্তি। আমি তো তোমাকে বললাম যে এখানে কোনো বেগ নাই, এখানে কোনো বেগ নেই মানে এখানে কোনো গতি নাই। এই যদি গতি না থাকে গতি শক্তি থাকবে, গতি যদি না থাকে গতি শক্তি থাকবে, গতি শক্তি থাকবে না, তাহলে এইখানে আমার গতি শক্তিটা কিন্তু শূন্য, এইখানে আমার যে গতিশক্তি, গতিশক্তি কিন্তু শূন্য। কেন গতিশক্তি শূন্য সেটা প্রশ্ন আসতে পারে, কেন গতিশক্তি শূন্য? এই যে কারণ আমার এখানে তো বেগই নাই, আমার তো ভাই এখানে বেগই নাই, আমার তো বেগই নাই, বেগ থাকলে তো গতিশক্তি থাকবে, বেগ এখানে আছে, এখানে বেগ আছে, তার মানে এখানে গতি আছে, এই জন্য এখানে গতিশক্তি ছিল, এখানে তো কোনো বেগই নাই, তাহলে এখানে কোনো গতিশক্তি থাকবে না। তাহলে মোট শক্তি মানে গতি শক্তি তো জিরো হয়ে চলেই গেল, থাকলো শুধু বিভব শক্তি। তাহলে একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তাহলে তার মধ্যে শুধু বিভব শক্তি থাকছে, এই বিভব শক্তিটাই হচ্ছে আমার এম নট সি স্কোয়ার, বিভব শক্তিটাই হচ্ছে আমার এম নট সি স্কোয়ার। এখন দেখো তাহলে আমি এটাকে বলছি এটা হচ্ছে স্থিতি শক্তি, এটাকে বিভব শক্তি না বলে এই চ্যাপ্টারে এটাকে বলা হয় স্থিতি শক্তি, এটাকে বিভব শক্তি না বলে এই চ্যাপ্টারে এটাকে আমরা বলবো স্থিতি শক্তি, ঠিক আছে? এটাকে আমরা এই চ্যাপ্টারে বলবো হলো স্থিতি শক্তি, স্থিতি শক্তি, বা এটার আরেকটা নাম থাকতে পারে যে অন্তর্বর্তী শক্তি বা অভ্যন্তরীণ শক্তি, এটার আরো নাম থাকতে পারে, এটার নাম হতে পারে অভ্যন্তরীণ শক্তি, এটাকে বলা হতে পারে স্থিতি শক্তি, এটাকে বলা হতে পারে অভ্যন্তরীণ শক্তি, অভ্যন্তরীণ শক্তি। কাজে প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছু পরিমাণ বিভব শক্তি বা অভ্যন্তরীণ শক্তি বা স্থিতি শক্তি থাকবেই। কয়টা ক্লাস লাগবে? 3টা ক্লাস লাগবে, এই ক্লাস তারপর আর 2টা ক্লাস লাগবে, 3টে ক্লাস শেষ। আচ্ছা, তো প্রত্যেকটা বস্তুর মধ্যে কিছু পরিমাণ শক্তি থাকে, কিছু পরিমাণ স্থিতি শক্তি থাকে, যেমন আমি আছি, আমার মধ্যে একটা শক্তি আছে, 10 জুল শক্তি ধরো আছে, এটা সবসময়ই থাকবে। এবার আমি যদি গতিশীল হই তাহলে নতুন করে গতিশক্তি অ্যাড হচ্ছে, আমি যদি আরো বেশি বেগে গতিশীল হই আরো বেশি গতিশক্তি অ্যাড হচ্ছে, যদি আমি থেমে যাই তাহলে সব গতিশক্তি ভ্যানিশ, শুধুমাত্র এই স্থিতি শক্তিতে থাকবে। তাহলে এই পটেনশিয়াল এনার্জি এটা সবার মধ্যে থাকবে, এটা এই বস্তু গতিশীল হোক বা স্থিতিশীল হোক
পটেনশিয়াল এনার্জি এটা গতিশীল হোক বা স্থিতিশীল হোক এটা থাকবেই, গতিশীল হোক বা স্থিতিশীল হোক, গতিশীল হোক বা স্থিতিশীল হোক, পটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি থাকবেই। স্থিতিশক্তি থাকবেই। হ্যাঁ, তাহলে যদি ধরো এই বস্তুর মধ্যে 10 জুল শক্তি ছিল, 10 জুল, তাহলে এই 10 জুল মিনিমাম, এই অন্তত 10 জুল শক্তি সবসময় বস্তুর মধ্যে থাকবে। যদি এটা গতিশীল হয়, যদি এই বস্তু গতিশীল হয়ে যায়, গতিশীল হলে তো নতুন করে গতিশক্তি যুক্ত হবে, তখন ধরো এটা 20 জুল হয়ে গেল, বা এটা যদি আরো বেশি গতি হয় তখন ধরো এটা 220 জুল হয়ে গেল বা 2000 জুল হয়ে গেল। কিন্তু আমি এটাকে একদম থামাই দিলাম, কোনো গতিশক্তি নেই, তাহলে অ্যাটলিস্ট এটার মধ্যে 10 জুল বিভব শক্তি সবসময়ই থাকবে। এটা বুঝছো? এটুকু বুঝছো কিনা বলতো, যে হ্যাঁ ভাইয়া আপনি যেগুলো বলেছেন এই কথাগুলো আমি বুঝতে পারছি, এটা আমাকে জানাও যেগুলো আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি আরেকবার বলি, তাহলে আমি কি বললাম? আমি বললাম যে যদি আমার এই বস্তুর ভর হলো m, কারণ এটা গতিশীল অবস্থায় আছে, গতিশীল অবস্থায় আছে, তাহলে এটার যে শক্তি আমি ধরো পাইলাম 200 জুল। এই 200 জুল আসলে কি? 200 জুল তোমার মোট শক্তি, যেটা এই ভরকে c স্কয়ার দিয়ে গুণ করলে আমি পাচ্ছি। আমি বের করতে চাই এর মধ্যে আসলে স্থিতি শক্তি কতটুকু, গতি শক্তি কতটুকু। তো আমি কি করলাম? আমি এটার স্থির অবস্থায় জিনিসটাকে কল্পনা করলাম, যেটা স্থির অবস্থায় থাকলে কেমন হইতো। তো আমি দেখলাম স্থির অবস্থায় থাকলে এটার ভর হইতো m0। আমি জানতে পারছি স্থির অবস্থায় থাকলে এটা ভর হইতো m0। যেহেতু স্থির অবস্থায় আছে, তাহলে এখন স্থির অবস্থায় যে মোট শক্তি সেটাই তো আমার বিভব শক্তি, সেটা কত হচ্ছে? আমার m0 c স্কয়ার। তাহলে সব সময় তো এটা সত্য। আমি যদি কোনো বস্তুর স্থির ভর জেনে যাই, যে আসল ভর জেনে যাই m0, তাহলে আমি যে কোনো সময় ফর্মুলা বসাই তার বিভব শক্তিটা বের করে ফেলতে পারবো। ধরো এখানে কথার কথা বিভব শক্তি আসলো, ধরো আমি ধরলাম 10 জুল, তাহলে আমি বলতে পারছি এই 10 জুল বিভব শক্তি সব সময়ই থাকবে এই বস্তুর মধ্যে। তাহলে এই 200 জুলের মধ্যেও 10 জুল আসলে বিভব শক্তি, এবং 190 জুল হচ্ছে আমার তাহলে অতিরিক্তটা হচ্ছে আমার তাহলে গতিশক্তি। তাহলে তুমি সবসময় বলতে পারো একটা বস্তুর বিভব শক্তি আসলে তার স্থির ভরের সাপেক্ষে যে শক্তি হওয়া উচিত, স্থির ভরের সাপেক্ষে যে মোট শক্তি, সেই মোট শক্তি হচ্ছে তার বিভব শক্তি। তাহলে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি না? তাহলে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি কিনা, এভাবে লিখতে পারি কিনা যে বস্তুটা গতিশীল, আমি মানলাম বস্তুটা গতিশীল, বস্তুটা গতিশীল, ধরো ভি বেগে গতিশীল আমি ধরলাম, তাহলে এটার ভর হচ্ছে আমার m, এটার ভর গতিশীল অবস্থায় আপেক্ষিক ভর হচ্ছে আমার m। আচ্ছা, এটা হচ্ছে আমার রিলেটিভিস্টিক মাস, রিলেটিভিস্টিক মাস বা আপেক্ষিক ভর। আর m0 এটা হচ্ছে আমার, আমি জানি এটা হচ্ছে স্থির অবস্থায় ভর বা অরিজিনাল মাস বা আসল ভর, আসল ভর, এটাকে বলছি অরিজিনাল। হ্যাঁ, মাস মানে হচ্ছে ভর, মাছ মানে আবার পাঙ্গাস মাছ, ইলিশ মাছ মনে করো না, মাছ মানে হচ্ছে ভর, তাহলে অরিজিনাল মাছ। এখন আমি তাহলে সবসময় বলতে পারি যে এই বস্তুর মধ্যে অল টাইম একটা বিভব শক্তি থাকবে, যে বিভব শক্তি হবে তার স্থির অবস্থায় মোট শক্তির সমান। এই বস্তুর মধ্যে অল টাইম একটা বিভব শক্তি থাকবে, যে বিভব শক্তি হবে তার স্থির অবস্থায় মোট ভরের সমান, সরি মোট শক্তির সমান। তাহলে স্থির অবস্থায় মোট শক্তির সমান, এটা হচ্ছে অল টাইম, আজীবন, চিরকাল তার স্থিতি শক্তি। আচ্ছা, আবার সে যখন গতিশীল হয়, তখন তার মোট শক্তি, সে যখন গতিশীল হয় তখন তার মোট শক্তি অবশ্যই তাহলে mc স্কয়ার, গতিশীল অবস্থায় ভর বা রিলেটিভিস্টিক মাস গুণন c স্কয়ার, এটা হচ্ছে তার মোট শক্তি। আচ্ছা, আমি গতিশক্তি কেমনে বের করবো বলতো? গতিশক্তির কোনো ফর্মুলা এখানে দেখছো? আমি গতিশক্তির কোনো ফর্মুলা দেখাই নাই, বাট আমি এইটা জানি, এই যে মোট শক্তি, আমি এইটা তো জানি যে এই যে মোট শক্তি, এই মোট শক্তির মধ্যে এই পরিমাণ বিভব শক্তি আছে, তাহলে অতিরিক্ত যে শক্তি থাকবে এই মোট শক্তি থেকে এই বিভব শক্তিটা বাদ দিলে অতিরিক্ত যে শক্তি থাকবে সেটা কি হবে? মোট শক্তি থেকে বিভব শক্তি বাদ দিয়ে দিলে থাকবে কি? থাকবে গতি শক্তি। আমার এইভাবে বের করে ফেলা যাবে। তাহলে গতি শক্তি আমি কি বলতে পারবো? গতি শক্তি মাইনাস করলে বের হয়ে যাবে না? মাইনাস করলে তো বের হয়ে যাবে, মাইনাস করো গতি শক্তি। তাহলে তুমি বলতে পারো গতি শক্তি ই কে, বা আমি বলতে পারি কাইনেটিক এনার্জি। আচ্ছা, কাইনেটিক এনার্জি বলার দরকার নেই, তোমার ই কে মানে বুঝোই গতি শক্তি। তাহলে আমি বলতে পারি
সোনার ময়না পাখি, যে গতিশক্তি এটা আসলে কি? এটা আসলে আমার মোট শক্তি থেকে যদি আমি বিভব শক্তি বাদ দিই, হ্যাঁ, যদি মোট শক্তি থেকে বিভব শক্তি বাদ দিই, তাহলে তাহলে এখন বেশি কথা না বাড়িয়ে যদি আমি হিসাব করতে চাই মোট শক্তির মান কত, এম সি স্কোয়ার, বিভব শক্তির মান কত, এম নট সি স্কোয়ার। বন্ধু আমি এখন সি স্কোয়ার কমন নিব। কেন কমন নিব? এভাবে রাখলেও তো হইতো, আমি সি স্কোয়ার কমন নেই, সুন্দর লাগবে দেখতে। তো সি স্কোয়ার এম মাইনাস এম নট, তুমি এটা বলতে পারো, এভাবে না লিখে তুমি এভাবে বলতে পারো, এভাবে বলতে পারো এম মাইনাস এম নট সি স্কোয়ার, এম মাইনাস এম নট সি স্কোয়ার, এম মাইনাস এম নট সি স্কোয়ার। এটাকে একটু সুন্দর করে বললে কি হয়? এটা একটু সুন্দর করে বললে কি, মানে সুন্দর করে আমরা আরো সুন্দরতম করতেছি। এটা তো সুন্দর ছিল, আমরা আরেকটু সুন্দর করলাম, এবার আমরা সুন্দরতম করব। এবার সুন্দরতম, সুন্দর সুন্দরী সুন্দরতম, এই দেখো এম নট, সরি এম এম ডেল এম সি স্কোয়ার। কথা হচ্ছে এই ডেল এম তাহলে কি বোঝাচ্ছে? ডেল এম বোঝাচ্ছে ভরের পরিবর্তন। ডেল এম বোঝাচ্ছে একটা বস্তু স্থির অবস্থায় আসল ভর আর গতিশীল অবস্থায় আপেক্ষিক ভর, এই দুইটা ভরের কতটুকু ডিফারেন্স তৈরি হয়, কতটুকু পার্থক্য তৈরি হয়। তুমি এটাই বলতে পারো যে ভাই এখান থেকে এটা মাইনাস, এখন এটা তো সুন্দর, আমি এটাকে সুন্দরতম করলাম, নাকি সুন্দর, হ্যাঁ আরেকটু সুন্দর করলাম যে এম মাইনাস এম নট সি স্কোয়ার, আরেকটু সুন্দরকে সুন্দরতম করলাম যে ডেল এম সি স্কোয়ার। দেখতে সুন্দর, মনে রাখতে সুন্দর, বুঝতেও সুন্দর, যে ভরের যে পরিবর্তন হয় স্থির আর গতিশীলে, সে ভরের পরিবর্তনকে আলোর বেগের স্কোয়ার দিয়ে গুণ করলে গতিশক্তি পাওয়া যায়। বুঝছো? মজা না জিনিসটা? জিনিসটা মজা না? তাহলে চিন্তা করো তো, তাহলে চিন্তা করো আমি কয়টা জিনিস পাইলাম এখানে, আমি এখানে কয়টা জিনিস পাইলাম, আমি এখানে কয়েকটা জিনিস বুঝছি। একটা বস্তুর স্থির ভর, আমি এখানে কয়েকটা জিনিস পাইছি, কয়েকটা জিনিসকে আমি আলোর বেগ দিয়ে এখন গুণ করব। যদি আমি আসল ভরকে বা স্থির ভরকে, আসল ভরকে বা স্থির ভরকে সি স্কোয়ার দিয়ে গুণ করি, আমি পটেনশিয়াল এনার্জি পাচ্ছি বা স্থিতি শক্তি পাচ্ছি, অভ্যন্তরীণ শক্তি, বিভব শক্তি পাচ্ছি। যদি আমি তার আপেক্ষিক ভরকে, এটা ছিল আসল ভর, এটা হলো আপেক্ষিক ভর, যদি আমি আপেক্ষিক ভরকে আলোর বেগের বর্গ দিয়ে গুণ করি, তাহলে আমি মোট শক্তি পাচ্ছি, এই বস্তুর মধ্যে মোট কত শক্তি আছে। যদি আমি ভরের যে পরিবর্তন হয়, যে এই ভর আর এই ভরের যে পরিবর্তন হয়, এই পরিবর্তনকে সি স্কোয়ার দিয়ে গুণ করি, তাহলে আমি গতিশক্তি পাবো। এমনটাই হওয়া উচিত না? এমনটাই তো হওয়া উচিত। একটা বস্তু যদি গতিশীল না হয় তাহলে তার ভরের কোনো পরিবর্তন হবে না, ভরের পরিবর্তন না হলে এটা জিরো হয়ে যাবে, তাহলে এটা যদি জিরো হয়ে যায় গতিশীল না, অবশ্যই বলে এটা গতিশীল না। গতিশীল না হলে ভরের পরিবর্তনও থাকবে না, দুইটা সেম ভর হবে। গতিশীল না হলে তো আপেক্ষিক ডেরিভেটিভ আসবেই না, কোনো ভরের পরিবর্তনই হবে না, তার মানে এটা হয়ে যাবে জিরো, তাহলে টোটালটা হয়ে যাবে জিরো। প্রমাণ হয়ে গেল যে গতি, যদি বেগ না থাকে তাহলে গতিশক্তিও থাকবে না, প্রমাণিত হয়ে গেল। দেখছো ভাইয়া? ম্যাথ কোনটা দিয়ে করব? ম্যাথ কোনটা দিয়ে করবা দেখবা, যদি তোমাকে বলে গতিশক্তি বের করতে এটা ইউজ করবা, যদি বলে তোমাকে বিভব শক্তি বের করতে এটা ইউজ করবা, যদি বলে মোট শক্তি বের করতে তাহলে এটা যদি পারো বের করবা, নাহলে যেমন বের করা যায় করবা। আচ্ছা এখানে এম আর এম নট এর ফর্মুলা মনে আছে না তোমাদের? আমরা অঙ্ক তো করব, আমরা তো অঙ্ক করব, এখন অঙ্ক করে তোমরা দেখবো। এম আর এম নট এর ফর্মুলা মনে আছে? ভর কি হয়? ভর বৃদ্ধি পায়, তাই না? ভর কি হয়? আপেক্ষিক ভর কি বৃদ্ধি পায়, আপেক্ষিক ভর বৃদ্ধি পায়। তাহলে এম কি হবে আমার? গামা দ্বিগুণ করা লাগবে অরিজিনাল ভরকে, তাহলে তো বৃদ্ধি হবে। এটা মনে আছে? আমরা গত ক্লাসে দেখছিলাম, বা এম সমান সমান এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ঠিক আছে না ভাইয়া? আপনার আর্কাইভ করছি, তাহলে কি ক্লাসগুলো করব? আর্কাইভের আমার যতদূর মনে পড়ে, আমি আধুনিক পদার্থবিজ্ঞান গত বছর পড়াইছিলাম তোমার গাণিতিক পদার্থবিজ্ঞানে, সো ওইখানে অনেক শর্টে পড়াইছি এবং ওখানে অনেক অনেক কিছু না বুঝায় পড়াই দিছি। হ্যাঁ, কারণ ওটা তোমার ছিল গাণিতিক পদার্থবিজ্ঞান কোর্স, রিভিশন কোর্স ছিল ওইটা। সো ওইখানে আমি হচ্ছে যে তোমার ইয়া করছি, এত বুঝাই নাই, এত কিছু বুঝাই নাই, এত বুঝানোর টাইম আছে নাকি? ফর্মুলা দেখাইছি, কখন ইউজ করা লাগে দেখাইছি, অঙ্ক করাইছি। সো একটু এগুলো দেখো, ভালো হবে, বুঝছো? অন্তত আমার স্লাইড গুলো দেখো, অন্তত ক্লাস না করলে আমার স্লাইড গুলো দেখো। আচ্ছা
লা 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 লা। এখানে সব ফর্মুলা বুঝছো তাই না? আমরা অঙ্ক করব। এখানে সব ফর্মুলা যদি বুঝা যায় আমরা অঙ্ক করব। ভাই নেক্সট কোন চ্যাপ্টার পড়ানো হবে? আমি দেখি কোন চ্যাপ্টার পড়ানো হবে। দেখি কমেন্ট কি হচ্ছে। এই অঙ্কে কি বলছে? এই অঙ্কে বলছে একটি প্রোটনের স্থির অবস্থায় শক্তি কত তা নির্ণয় করো। এখন স্থির অবস্থায় যে শক্তি, স্থির অবস্থায় শক্তিটাই তো আসলে আমার মোট শক্তি। স্থির অবস্থায় শক্তি তো মোট শক্তি। এখন স্থির অবস্থায় আছে কোন শক্তি? স্থির অবস্থায় শুধুমাত্র বিভব শক্তি থাকে, স্থির অবস্থায় আর কোনো শক্তি থাকে না। তাহলে এখানে যে শক্তিটা বলছে এটা আসলে মোট শক্তি যদিও, বাট এই মোট শক্তিটা মানে হচ্ছে বিভব শক্তি। এন্ড বিভব শক্তির ফর্মুলা আমরা জানি যে এম নট সি স্কয়ার। তাহলে প্রোটনের এম নট কত হবে? প্রোটনের এম নট হবে 1.6 ইন্টু 10⁻⁻27 হবে, রাইট? আচ্ছা 27 হবে, এই তো এটাই তো বলছিলাম, 27 কেজি। আচ্ছা, তাহলে এম নট আমি জানি, প্রোটনের ভর 1.6 ইনটু 10⁻⁻27 কেজি। ঠিক আছে, আলোর বেগ সি, সি তো আমরা জন্ম থেকেই জানি 3 ইনটু 10⁸ মিটার, কেজি লিখতেছি এখানে, মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তাহলে এখানে হিসাব করা তাহলে কত আসে? 1.6 ইনটু 10⁻⁻27 ইনটু 3 ইনটু 10⁸ হোল স্কয়ার। যেহেতু শক্তির একক, অ্যান্সার আসবে জুল। ক্যালকুলেটরে বসাও তো, দেখি ক্যালকুলেটরটা কই আমাদের। ক্যালকুলেটর ভাই আলহামদুলিল্লাহ নাই ক্যালকুলেটর, একটু দিয়ে নাও তাড়াতাড়ি। কত আসে একটু দেখো তো। আজকে কেমিস্ট্রি পারি না জন্য এমনি তোমরা মজা নিতেছো। কেমিস্ট্রি পারতাম বুঝছো, যেই টাইমে অ্যাডমিশন দিছি না ওই টাইমে কেমিস্ট্রি ম্যাথ আরে সর্বনাশ ফাটাই ফেলছি পড়ে একদম। ওই সময় এইগুলা মানে নখের দর্পণ, 27 হবে না 28 হবে, একটা সংখ্যা ভুল করছি জন্য এরকম করতেছো। যখন এইচএসসি দিছি একদম বই টই পড়ে পড়ে, মানে আমি যখন উদ্ভাসে পড়তাম না, উদ্ভাসে কনসেপ্ট বুক ছিঁড়ে গেছিল পড়তে পড়তে, এরকম একটা। আচ্ছা, ক্যালকুলেটর যেহেতু নাই আমরা ফোনে একটু করি ক্যালকুলেটরটা। এটা তো মানে 1.6 আর 3 গুণ করলেই পাওয়া যাবে। 1.6 আর 3 স্কোয়ার আর কি। এটা আসে তোমার এইটা আর এটা গুণ করলে আসে, মানে আমার ক্যালকুলেটর নাই যেহেতু, ক্যালকুলেটর যেহেতু নাই তাই একটু খড়ায় খড়ায় করতেছি। ক্যালকুলেটর তোমার ডাইরেক্ট দিও, এখানে ইনটু 10⁻⁻27 আর এখানে 16। তাহলে ক্যালকুলেটর চলে এসেছে। ইনটু -11 জুল। এটা হলো আমার বিভব শক্তি, এটা হলো আমার বিভব শক্তি। দিস ইজ আওয়ার পটেনশিয়াল এনার্জি, এবং এই পটেনশিয়াল এনার্জিটাই কিন্তু আমাদের আসলে মোট শক্তি। এই যে পটেনশিয়াল এনার্জি এটাই কিন্তু আমাদের মোট শক্তি। আচ্ছা, এবারে অঙ্কটা দেখো তো, 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি নির্ণয় করো। 5 গ্রাম ভরের সমতুল্য শক্তি মানে 5 গ্রাম ভরকে যদি তুমি শক্তিতে রূপান্তর করো তাহলে কি হবে, বা এই 5 গ্রাম ভরের মধ্যে কতটুকু শক্তি থাকে। তাহলে এটা বোঝাই যাচ্ছে এটা কোনো আসলে স্থিতি শক্তি জিজ্ঞেস করতেছে, যে 5 গ্রাম ভরের একটা বস্তু, এই বস্তুর মধ্যে কত শক্তি আছে, গতিটতি কিছু না, 5 গ্রাম ভরের বস্তুর মধ্যে শক্তি, এটা হচ্ছে স্থিতি শক্তি। তাহলে এখানে তোমাকে বের করতে হবে স্থিতি শক্তি। তোমাকে বের করতে বলেছে যে স্থিতি শক্তি আসলে কত। মানে স্থিতি শক্তির ফর্মুলা সেম প্রসেস, এম নট সি স্কয়ার, যেখানে এম নটের ফলে তোমাকে বলাই আছে। কারণ 5 গ্রাম দিয়ে তো হবে না, 5 গ্রাম দিয়ে তো হবে না, 5 গ্রামকে কেজি বানাইতে হবে। তাহলে 0.005 কেজি, এটা হচ্ছে আমাদের এম নট। তাহলে 0.005 ইন্টু 3 ইন্টু 10⁸ স্কোয়ার। স্কোয়ার দিতে কেউ ভুল করো না, আমি একসময় ভুল করতাম স্কোয়ার দিতে। ও 1.44 হবে। হ্যাঁ 1.44 হয়।
নাকি 14 পয়েন্ট হয়? দাঁড়াও তো, 1.6 into 10 to the power minus 27 into 3 into 10 to the power 8 into স্কয়ার। ও না, ঠিকই আছে। আরে আমি তো ঠিকই লিখছিলাম, তোমাদের কথা শুনে কনফিউজড হয়ে গেলাম। 1.44 হইলে 10 to the minus 10 হবে, আর 14.4 লিখলে 10 to the minus 11 হবে। আচ্ছা, এটা কত হয়? Four point five into 10 to the power 14. 4.5 into 10 to the power 14। আচ্ছা, 10 to the power 14 এত জুল, এত জুল। ঠিক আছে, তো একটা জিনিস মনে রাখতে পারো, যখন যখন তোমার সি স্কোয়ার লাগবে, সি স্কোয়ার তুমি মনে রাখতে পারো, সি স্কোয়ারের ভ্যালু, সি স্কোয়ারের ভ্যালু এটা হয় 9 ইন্টু 10 টু দি পাওয়ার কত, 8 নাকি কত, 18 না, ধরো 16, হ্যাঁ 16, মানে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8, 3 3কে 9 হয়ে যায়, আর 10 টু দি পাওয়ার 8 স্কোয়ার 10 টু 16 হয়ে যায়। তাহলে যে বারবার এটা লিখে আবার উপরে স্কোয়ার দিতে একটু কষ্ট হয়, তার চেয়ে 9 ও 10 টু 16 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। সেটা মনে রাখতে পারো, এটা একটু তাড়াতাড়ি হয়, অঙ্ক করার সময় একটু তাড়াতাড়ি করা যায়, সি স্কোয়ারের ভ্যালুটা মনে রাখতে পারো। তাহলে সরাসরি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 16 দিয়ে গুণ করলেই হয়ে যাচ্ছে। ওই যে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 লিখে আবার ব্র্যাকেট দিয়ে পুরোটার উপর স্কোয়ার দেওয়া লাগবে না তখন আর। আচ্ছা, তো এইগুলো ছিল ইজি ইজি কিছু অঙ্ক। দেখো তো, এটাকে দেখো, আমার যতটুকু মনে পড়ে, ভ্যালু তো মনে আছে, আমার যতটুকু মনে পড়ে, ওই যে কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 ভাগ, ওই যে কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 ভাগের ভরকে বলা হয় 1 AMU, তাই না? ছোটবেলায় পড়ছিলাম যে 1, এই পাশে লেখার কি দরকার, 1 AMU, যেটা 1 AMU অ্যাটমিক মাস ইউনিট, এটা হচ্ছে কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 ভাগ। অর্থাৎ কার্বন 12 পরমাণুতে তো 12টা প্রোটন থাকে নাকি কি জানি থাকে, যাই হোক, কার্বন 12 পরমাণুর 12 ভাগের 1 ভাগ। ওই যে 12টা নিউক্লিয়াস থাকে, 12 দিয়ে ভাগ করলে মোটামুটি একটা নিউক্লিয়াসের আনুপাতিক মান একটা পাওয়া যায়, সেটা একটা প্রোটনের ভরের কাছাকাছি, একটা প্রোটনের ভরের কাছাকাছি। প্রোটনের যে ভরটা কাছাকাছি ওই রকম, বাট একই ভর ধরে নেওয়া যায়। 1.67 সম্ভবত ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 27 কেজি, 1 AMU। তোমাকে বলছে 1 AMU ভরের সমতুল্য শক্তি ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। তোমাকে বলছে এটা ইলেকট্রন ভোল্ট এককে নির্ণয় করো। জানার বিষয় দুইটা, ইলেকট্রন ভোল্ট আর AMU। AMU তো আমরা বুঝলাম যে AMU তো ভাই এটা হয়, একজন লেখছে AMU 6.023 × 1023, তো ওটা অ্যাভোগাড্রো সংখ্যা, AMU আলাদা, এটা হচ্ছে AMU। আচ্ছা, আর ইলেকট্রন ভোল্ট কি? ইলেকট্রন ভোল্টটা সিম্পলি এরকম যে, যদি কল্পনার একটা বিষয়, যদি একটা ইলেকট্রনকে, এটা হচ্ছে একটা ইলেকট্রনকে তুমি ভি বিভব পার্থক্যের মাঝে রাখো, বুঝাচ্ছি এটা এই অঙ্কের সাথে রিলেটেড না, যদি একটা ইলেকট্রনকে তুমি ভি বিভব পার্থক্যের মাঝে রাখো, ধরো এ পাশে পজিটিভ এ পাশে নেগেটিভ, তাহলে এই যে ইলেকট্রন, নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন, সে একটা উচ্চ বেগে ভি বেগে ছুটে চলে যায়, এ পাশ থেকে এ পাশে ছুটে আসে। যখন সে ছুটে আসে, তো তখন তার মধ্যে একটা শক্তি সঞ্চারিত হয়। এই শক্তির মান হচ্ছে ইলেকট্রনের চার্জ ই এবং এই বিভব পার্থক্যের গুণফল, যেটা তোমরা স্থির তড়িতে মনে হয় পড়ছো, স্থির তড়িৎ অধ্যায় এটা পড়ছো তোমরা, যে ইলেকট্রনের চার্জ এবং বিভব পার্থক্যকে গুণ করলে শক্তি পাওয়া যায়। আচ্ছা, তো যে কোনো শক্তিকে ইভি এককে রূপান্তর করে কেমনে? যে কোনো শক্তিকে ইভি এককে রূপান্তর করে কেমনে? যে কোনো শক্তিকে, ধরো তোমার কাছে আছে 100 জুল, 100 জুল, 100 জুলকে যদি তুমি একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করো, 100 জুলকে যদি একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করো, ইলেকট্রনের চার্জ হচ্ছে তোমার কত জানি ছিল, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19 না? হ্যাঁ, যদি একটা ইলেকট্রনের চার্জ দিয়ে তুমি ভাগ করো, তাহলে এখানে থাকবে তোমার কুলম্ব, তাহলে যেই অ্যান্সারটা আসবে জুল পার কুলম্ব, ওইটাকে আসলে বলা হয় ইলেকট্রন ভোল্ট। সো ওইখান থেকে আসলে হিসাবটা আসে, এইখানে ইলেকট্রন ভোল্ট অনেক ইউজ করা হয়, এইসব জায়গায় ইলেকট্রন ভোল্ট এককটা অনেক ইউজ করা হয়।
এই জন্য তোমার ইলেকট্রন ভোল্ট অনেক সময় করতে হতে পারে। তো ইলেকট্রন ভোল্টে তুমি কিভাবে রূপান্তর করবা? খুব সহজ। ইলেকট্রন ভোল্টে রূপান্তর করার জন্য শুধুমাত্র শক্তি যেটা পাবা, শক্তিকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিবা। শক্তিকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিবা, তাহলেই হবে। আসলে আগে শক্তিটা বের করি। তোমাকে বলছে সমতুল্য শক্তি, তো ভরের সমতুল্য শক্তি, তার মানে ওই ভরের স্থিতি শক্তি, ভরের সমতুল্য শক্তি এম নট সি স্কোয়ার। ভাই এটাই তো এম নট, এটাই তো এম নট তোমাকে দেওয়াই আছে। তাহলে 1.67 ইন্টু 10⁻⁻27 ইন্টু সি স্কোয়ার, মানে 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। ক্যালকুলেটরে লিখবো 9 ইন্টু 10⁻16, একবারে লিখবো। কত আসবে এটা? (1.503 ইন্টু 10⁻⁻10). এটা হলো আমার এত জুল। লাগবে কি আমার জুলে? লাগবে আমার ইলেকট্রন ভোল্ট। আমি কি বলছিলাম, তোমার যেটা জুলে থাকবে সেটাকে তুমি একটা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করবা। জুল যেটা থাকবে সেটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করবা, তাহলেই হবে। তো জুলে যেটা আছে সেটাকে ইলেকট্রনের চার্জ দিয়ে যদি ভাগ করি, 1.503 ইন্টু 10⁻⁻10 ছিল, ডিভাইডেড বাই 1.6 ইন্টু 10⁻⁻19। এটা আসে 9.39 ইন্টু 10⁸8 ইলেকট্রন ভোল্ট। 10⁸8 ইলেকট্রন ভোল্ট। ঠিক আছে, এত ইলেকট্রন ভোল্ট, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এত ইলেকট্রন ভোল্ট। আচ্ছা, তো তো সহজ ভাষায় যখনই তোমাকে ইলেকট্রন ভোল্টে বের করতে বলবে, জুল বের করবা, নরমালি বের করবা, নরমালি বের করে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিবা। বা যদি তোমাকে কখনো বলে দেয় যে 1 ইলেকট্রন ভোল্ট শক্তি, তাহলে কিভাবে হিসাব করবা? তাহলে জুলকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলে ইভি পাওয়া যায়। ইভি কেমনে পায়? জুলকে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলে ইভি পাওয়া যায়। তোমাকে ইভি দেওয়া আছে, তোমার জুল লাগবে, তাহলে এইটাকে ইলেকট্রনের এটাতে গুণ করে দেবা। তাহলে এইটাকে তখন তোমার ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিবা, তাহলে জুল চলে আসবে। বুঝছো? সো ইভি থেকে জুলে যেতে চাইলে গুণ করে দিবা। এবার এটাকে এভাবে মনে রাখতে পারো, মনে রাখার দরকার নেই। ইভি থেকে ইলেকট্রন যেতে চাইলে গুণ করে দিবা, আর জুল থেকে ইভিতে যেতে চাইলে ভাগ করে দিবা। জুল থেকে ইভি ভাগ করে দিবা, ইভি থেকে জুলে গুণ করে দিবা। 9.10⁻⁻30, না আসবে না, বেশি আসবে, অনেক বেশি আসবে। এবার মেগা ইলেকট্রন ভোল্ট করতে আসলো কি রে? মেগা ইলেকট্রন ভোল্ট করতে আসলো 9.39 ইন্টু 10⁸8 ইলেকট্রন ভোল্ট। মেগা ইলেকট্রন ভোল্ট তো আলাদা, মেগা ইলেকট্রন ভোল্ট হইতো তাহলে এখানে পার্ট 2 হইতো। যাই হোক, ওটা পরে। না না, এটা আসবে না। গণিত হিসাবে ভুল করছো, দেখো হিসাবে কোথাও ভুল করছো, তখন পাওয়ার মাইনাস দিছো নাকি দেখো, তো বোঝা যাচ্ছে এটা -27 না, এখানে আছে 16, তাহলে 16 + 16 -27, -10, আর এখানে -10, আবার নিচে -19, নিচে যেহেতু বেশি ভাগ আসলে উপরে তো পাওয়ার পজিটিভ আসবে। এটা তাহলে এখানে ইভির জন্য যেটা মনে রাখবা, ইভি এর জন্য যেটা মনে রাখবা যে তোমার সামথিং ইভি আছে, তুমি এটাকে জুল করবা। জুল করার জন্য এই সামথিংটাকে তোমার ইলেকট্রনের চার্জ দিয়ে গুণ করে দিবা, দিয়ে তুমি জুল পাবা। ধরো সামথিং
জুল আছে, তুমি ইভি বের করতে চাও, তাহলে সেই সামথিংটাকে 1.6 মানে ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করে দিয়ে তুমি ইভি বের করতে পারবা। এইভাবে হিসাবটা করবা, ঠিক আছে? এটা মনে রাখবা, তাহলেই হবে। আচ্ছা, ওকে, এই অঙ্ক শেষ। না, জীবনেও আসবে না, পাওয়ার -30 জীবনেও আসবে না। কেমনে আসবে? হিসাব করো, আবার হিসাব করো, কাইটা দিয়ে আবার হিসাব করো। দেখো, একটি বস্তু কণার ভর 9 × 10⁻31 কেজি। নাকি আমি হিসাব করবো? তাও তো না, না, এখানে আসার কোনো প্রশ্নই ওঠে না আসার এটা। আচ্ছা, একটি বস্তু কণার ভর 9 × 10⁻31 কেজি। আবার দেখি তো, ঠিকই আছে না? আচ্ছা, একটি বস্তু কণার ভর 9 × 10⁻31 কেজি। কণাটি 0.98 সি বেগে গতিশীল হলে এর মোট শক্তি কত? কণাটি নিউটনীয় গতিশক্তি ও আইনস্টাইনের গতিশক্তির মাঝে তুলনা করো। তোমার একটা বস্তু গতিশীল আছে, তো আমরা মাত্র যেই গতিশক্তি হিসাব করার ফর্মুলা দেখলাম সেটা কি ছিল? সেটা ছিল আইনস্টাইনের হিসাবে গতিশক্তি হিসাব করা। বাট নিউটনের যুগে আমরা তো দেখেছিলাম গতিশক্তি সমান 12 mv²। নিউটনের সময় তো দেখেছিলাম 12 mv²। আর এখানে আমরা দেখছি উল্টা হয়ে গেছে, এখানে আমরা দেখছি ভরের পার্থক্য গুণন c²। তো এই যে এই দুইটা মান, দুইটা যে সূত্র আলাদা, দুটার মানও আলাদা, এই দুইটা মানের মধ্যে তুলনা করতে হবে। তো প্রথমে তোমাকে বলে দিছে বস্তু কণার ভর, তাহলে এখানে তোমাকে স্থির ভর দেওয়া আছে, এখানে স্থির ভর দেওয়া আছে 9 × 10⁻31। এটা তাহলে কি বলতো? এটা একটা ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। আচ্ছা, এটার বেগ তোমাকে দেওয়া আছে 0.98 সি, 0.98 সি, 0.98 সি, বা আলোর বেগের 0.98 গুণ, বা বলতে পারি v/c = 0.98, এটাও দেওয়া আছে। আচ্ছা, আর কিছু? আচ্ছা, আর কিছু লাগবেও না তোমাকে। এবার তোমাকে বলছে, আচ্ছা, কণাটির আগে আমরা নিউটনীয় গতিশক্তি বের করব নাকি আইনস্টাইনীয় বের করব? আগে আইনস্টাইনেরটা বের করি, যেটা আমরা শিখলাম। আচ্ছা, আইনস্টাইনের ক্ষেত্রে গতিশক্তির ফর্মুলা কি ছিল? ভরের পরিবর্তন গুণন c²। ভরের পরিবর্তন মানে কি রে বন্ধু? ভরের পরিবর্তন মানে m - m0 c²। আচ্ছা, m মানে কত? আপেক্ষিক ভরের ফর্মুলা কি? আপেক্ষিক ভরের ফর্মুলা কি? m0 /√1 - v/c² বা v²/c² - m0 c²। আচ্ছা, এই 1/√1 - v²/c² এর ফর্মুলা এটা বের করে নেব। গামা, এই গামাটাকে বের করে নেই। এটা বের করে নেই, কত আসে দেখো তো? এটা গামা বের করলে কত আসে? গামা বের করলে কত আসবে? 1/√1 - v/c²। v/c এর মান তো দেওয়া আছে 0.98। কত আসে? ফাইভ 5.02 দশমিকের পর 4 ঘর নিবা, বুঝছো? তাহলে ভালো হবে। এটা হলো গামার মান, এটা হলো গামার মান। আচ্ছা, তাহলে আমরা 1/√1 - মানটা পেয়ে গেলাম। m0 এর মান আমি জানি, তাহলে 5.0252। যদি একসাথে করতে পারো আলাদা করে, না যদি একসাথে ক্যালকুলেটর করতে পারো অনেক ভালো, বাট না করতে পারলে সমস্যা নাই, এভাবে করবা। m0 এর ভ্যালু হচ্ছে 9 × 10⁻31 - 9 × 10⁻31। এটা ব্র্যাকেট ইউজ করবা, বুঝছো? হ্যাঁ, ব্র্যাকেট ইউজ করবা, ব্র্যাকেট ইউজ করবা এইসব জায়গায়। ক্যালকুলেটরে যখন করবা ব্র্যাকেট ইউজ করবা। ইনটু c² এর ভ্যালু তোমরা জানবা কত আসে, দেখো তো। আচ্ছা, গুণন c² দেই নাই। আচ্ছা, 3.0
3.26 into 10 to the power minus 13, 3.26 into 10 to the power minus 13, এটা হচ্ছে আমার গতিশক্তি। কিসের গতিশক্তি? আইনস্টাইনের হিসাবে গতিশক্তি। আইনস্টাইনের হিসাবের গতিশক্তি হচ্ছে আমার এইটা। আচ্ছা, এখানে আমরা এই পার্টটা আলাদা করে বের করে নিছি, যেন আমার হিসাব লেখা একটু সুবিধা হয়। তুমি চাইলে একবারেও বের করতে পারো, তুমি চাইলে একবারেও এটা বের করে ফেলতে পারো, কোনো সমস্যা হবে না। একবারও বের করা যায়, আমি আলাদা করে বের করে নিছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এবার আমরা করব নিউটনের। এবার আমরা দেখবো নিউটনের হিসাবে কি আসার কথা। নিউটনের হিসাবে গতিশক্তি তো ডিরেক্ট একটা ফর্মুলাই আছে না, হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, তাহলে হাফ, নিউটনে তো আর আপেক্ষিক ভর তো আর কিছু নাই। নিউটনে তো ভর মানে ভর, যেটা ভর সেটাই ভর। সো নিউটনে তো আর আপেক্ষিক ভর নাই। নিউটনের ভর তাহলে এখানে কত বসাবো? আমি যেই ভরটা দেওয়া আছে ওটাই বসাবো। 9 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 ইন্টু, এখানে বেগ কত দেওয়া আছে? 0.98 গুণন আলোর বেগ। আলোর বেগের 0.98 গুণ, তাহলে আলোর বেগ এটাকে 0.98 গুণ করলাম। আচ্ছা, এটা হলো আমার নিউটনীয় গতিশক্তি। তাহলে আসে আমাদের, ভুল করলাম নাকি কোথাও? দেখো তো, ও স্কোয়ার দেই নেই, তাই তো বলি, স্কোয়ার দেই নেই। এই যে এটা হলো ভি স্কোয়ার। তাহলে 3.8896 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 জুল, মাইনাস 14 জুল। এটা হচ্ছে, আচ্ছা এখানে জুল লিখি নাই, জুল। এই যে এটা হচ্ছে আমার নিউটনীয় গতিশক্তি, এটা হচ্ছে আমার নিউটনীয় গতিশক্তি। আচ্ছা, এটা হচ্ছে আমার নিউটনীয়, এটা হলো আমার নিউটন। আর এটা ছিল আমার কি? এটা ছিল আমার আইনস্টাইন। দুই বিজ্ঞানীর মাঝে সংঘর্ষ। তাহলে এখন হিসাব করো যে এই দুটার মধ্যে পার্থক্য কত, বা এই দুটার মধ্যে তুলনা করো, কে বেশি কে কম। আমি কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা -13, এটা -14, তাহলে নিউটনেরটা কম। তাহলে অনুপাত করো, উপরে দাও নিউটন, নিচে দাও আইনস্টাইন। আচ্ছা, নিউটনটা কত আসে? আচ্ছা, নিচে এটা কত আসে? 3.26 10 to the power minus 13। দেখো এটা কত আসবে? 0.119। তার মানে নিউটনের যে গতিশক্তি, নিউটনের গতিশক্তি আইনস্টাইনের গতিশক্তির চেয়ে 0.119 গুণ কম। 0.119 গুণ মাত্র। তুমি উল্টা করতে পারো, আইনস্টাইনেরটাকে নিউটনেরটাতে ভাগ করতে পারো। আর তাহলে তুমি এখানে দেখবা কত আসবে। তাহলে এখানে দেখো, যদি উল্টাটা করো, যদি তুমি, সমস্যা নাই, মানে তুলনা করলেই হইলো। যদি উল্টাটা করো তাও সমস্যা নাই, উল্টাটা করলেও সমস্যা নাই। উল্টাটা করলে আসতো 8.38, মানে আইনস্টাইনের যে গতিশক্তি সেটা নিউটনের চেয়ে 8.38 গুণ। আর এখানে আমরা দেখাইছি নিউটনের গতিশক্তি আইনস্টাইনের গতিশক্তির চেয়ে 0.119 গুণ। সো বুঝতে পারছো ব্যাপক পার্থক্য আছে। তুমি যখন নর্মাল গাড়ি ঘোড়া হিসাব নিকাশ করবা, আমরা নর্মাল যেগুলো দেখি, যে একটা বাস, একটা ট্রাক, একটা গাছ, একটা কুকুর, একটা বিড়াল, সেখানে আইনস্টাইন করো আর নিউটন করো, কোনো সমস্যা হয় না। নিউটনেরটাই অ্যাকুরেট, নিউটনেরটা আরো সহজ, অ্যাকুরেট, এত জটিল করার প্রয়োজনই নাই। কিন্তু যখন অনেক উচ্চ বেগের কথা হবে, যেমন রকেটের জিনিসপত্র, মহাকাশ, আলো, ইলেকট্রন, প্রোটন, এগুলো যখন হিসাব করব, তখন তো এটার বেগ অনেক বেশি, এটার বেগ তো অনেক বেশি। এত উচ্চ বেগে গেলে তখন এই যে ভর চেঞ্জ হয়ে যায়, সময় চেঞ্জ হয়ে যায়, সব চেঞ্জ হয়ে যায়। এই জন্য তখন আর এগুলো কাজ করে না।
তখন আমার এইটা ইউজ করে হিসাব নিকাশটা করতে হবে। বুঝতে পারছো আধুনিক পদার্থবিজ্ঞানের প্রয়োজনীয়তা কোন জায়গায়? এজন্য আমরা আধুনিক পদার্থবিজ্ঞানটা, এগুলা হলো সঠিক, এটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে কারেক্ট, এটা হচ্ছে আমার কারেক্ট, এইটা হচ্ছে কারেক্ট। বাট ওটা আমরা তুলনা করলাম যে যদি আমরা এভাবে করতাম তাহলে কি পার্থক্য হইতো। বড় হয়ে দেখবা এটাও কারেক্ট না, বাট স্টিল এখন পর্যন্ত এটা কারেক্ট। ঠিক আছে, আচ্ছা ওকে ডান। এবার দেখো, এটা দেখো, এই প্রমাণটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই প্রমাণটা গুরুত্বপূর্ণ, এই প্রমাণটা গুরুত্বপূর্ণ। এখানে একটা স্টার দিয়ে দেই। এটা সলভ করা লাগবে এমন না, প্রমাণটা দেখে রাখো, প্রমাণটা দেখে রাখো। আমি যে প্রমাণটা দেখাচ্ছি নিজে নিজে নাও পারতে পারো, প্রমাণটা একটু দেখে রাখো আমি যেটা করছি। এখানে দেখো ই স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখানে পি যেটা না, এই পি হচ্ছে ভরবেগ, পি হচ্ছে ভরবেগ। আচ্ছা, আমরা একটা ফর্মুলা জানতাম না, ই এর একটা ফর্মুলা জানতাম, তারপরে পি এর একটা ফর্মুলা জানতাম, মনে পড়ে? আমরা দেখছিলাম ভরবেগের একটা ফর্মুলা দেখাইছিলাম, ই এর একটা ফর্মুলা দেখাইছিলাম। দেখো ই এর ফর্মুলা তো আমরা মাত্র দেখলাম, তাই না? ই এর ফর্মুলা তো মাত্র দেখলাম যে এম সি স্কোয়ার, বা তুমি বলতে পারো যে এম নট সি স্কোয়ার গামা দিয়ে গুণ করে দেবা। গামা হচ্ছে 1/√1 মাইনাস ভি বাই সি হোল স্কোয়ার বা ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। মানে এম এর জায়গায় এম নট দিয়ে আমি লিখলাম, এম সমান সমান এম নট বাই √1 মাইনাস ভি হোল স্কোয়ার না? আচ্ছা আচ্ছা, এটা একটা আছে, এটাকে স্কোয়ার করো, এটাকে স্কোয়ার করো, তাহলে ই স্কোয়ার ইকুয়ালস টু এপাশে স্কোয়ার করো এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 হয়ে যাবে, আর নিচে যে রুট আছে রুট কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, এটাকে বলো 1 নাম্বার ইকুয়েশন, এটাকে বলো 1 নাম্বার ইকুয়েশন। হ্যাঁ, এটা এটা মনে রাখো, মানে তোমার যে প্রমাণ নিজে থেকে পারা লাগবে এমন না, প্রমাণটা করে দিচ্ছি, এটা অনেক সময় পরীক্ষায় আসে। আচ্ছা, আর তোমরা পি সমান সমান দেখছিলা বেগ গুণন ভর, ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ, ভর আর বেগের গুণফল হচ্ছে ভরবেগ। আচ্ছা, এখানে এম সমান সমান আর বসাই যে এম নট, তাহলে এম নট ভি ডিভাইড বাই এম নট ভি ডিভাইড বাই √1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা যদি ঠিক থাকে তাহলে এটাকে এবার স্কোয়ার করো, তাহলে পি স্কোয়ার ইকুয়ালস টু এম নট স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই আচ্ছা রুট তো থাকবে না, তা তো স্কোয়ার চলে গেল, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটাকে দাও 2 নাম্বার ইকুয়েশন, এটাকে দাও 2 নাম্বার ইকুয়েশন। এখন কথা যেটা কথা হচ্ছে আমার প্রমাণ করতে হবে কি, আমার প্রমাণ করতে হবে কি, আমার প্রমাণ করতে হবে ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে তো এটা দেখো তো, আমি এটাকে যদি এটা লিখি যে ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার, ঠিক আছে, এটাকে এই পাশে নিয়ে আসলে ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার হয়, ইকুয়ালস টু এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আমি এটাকে এই পাশে নিয়ে আসলাম, এই পাশে মানে আমি নিয়ে আসলাম বলতে আমি চিন্তা করতেছি যে যদি এটাকে এই পাশে নিয়ে আসে তাহলে এই জিনিসটা হয়, এই জিনিসটার ভ্যালু যদি আমি এটা প্রমাণ করতে পারি তাহলে তো হয়ে গেল, এই জিনিসটার ভ্যালু যদি এটা প্রমাণ করতে পারি তাহলে তো হয়ে গেল। তো আমি এটা নিয়ে আসলাম। আচ্ছা, ই স্কোয়ারের ভ্যালু কত আমরা এখান থেকে পাইছি? ই স্কোয়ারের ভ্যালু আমরা পাইছি এখান থেকে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। আচ্ছা, মাইনাস পি স্কোয়ারের যে ভ্যালু পাইছি সেটার সাথে সি স্কোয়ার গুণ, তাহলে উপরে একটা সি স্কোয়ার আসবে নতুন, তাহলে এম নট স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার একটা নতুন আসলো ডিভাইড বাই 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এটা সমান সমান আমার কোনোভাবে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 প্রমাণ করা লাগবে। এখান থেকে এটা আসে না, ই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সি স্কোয়ার, যদি এই পাশে নিয়ে আসি তাহলে থাকবে কত? এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তো আমি এটা লিখলাম সমান এটা আসলো, এটা যদি আমি এইটা প্রমাণ করতে পারি তাহলে তো হয়ে গেল, সেটা আমরা করার চেষ্টা করছি এখানে। তাহলে তাহলে বন্ধুরা এখানে বলতে পারি নিচে এটা কমন নেওয়া যায়, তাই না? নিচে কমন নেওয়া যায়, 1 মাইনাস
কমন তো না, এটাকে বলে লসাগু। লসাগু করলাম, কেউ আর ভুল ধরো না। তাহলে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস এম নট স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, যদি আমি উপর নিচ থেকে কোনোভাবে 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার কাটাকাটি করে দিতে পারি, তাহলে অনেকটা এই ফর্মেটে চলে আসবে, তাই না? নিচে একটা এক্সট্রা একটা পার্ট আছে, এই এক্সট্রা একটা অংশ নিচে আছে, উপরে অনেক কিছু এক্সট্রা আছে। যদি আমি কোনোভাবে নিচের এই পার্টটা কাটাকাটি করে দিতে পারি উপরে কারোর সাথে, তাহলে এই পার্টটা বাদ চলে গেলে অনেকটা এই ফর্মেটে চলে আসবে, তাই না? একটু কাটাকাটি করার চেষ্টা করি তো। উপর থেকে কোনোভাবে আচ্ছা, সি স্কয়ার উপর থেকে কোনোভাবে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার যদি কমন নেওয়া যায়, চলো দেখি। এম নট স্কয়ার, এখান থেকে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 কমন নাও, উপর থেকে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 কমন নাও, তাহলে এখান থেকে পুরাটাই কমন চলে গেল। কমন নেওয়া মানে তো ভাগ দেয়া। তুমি এই পুরাটা থেকে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 কমন নিলাম, তার মানে আমি এইটাকে সি টু এটা দিয়ে ভাগ করলাম, এটাকেও এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলাম, তাহলে এটা হয়ে যাবে 1 1। বা এটাকে আমরা এভাবে বলি যে এখান থেকে পুরোটা কমন নিয়ে নিছি, মাইনাস মাইনাস এখানে তো আছে সি স্কয়ার, আমি কমন নিচ্ছি সি টু দি পাওয়ার 4, আছে সি স্কয়ার 4, মানে যা আছে তার চেয়ে বেশি কমন নিচ্ছি, তাহলে এটা ধারের মধ্যে পড়ে যাবে, এটা ধারের মধ্যে পড়ে যাবে। এম নট স্কয়ার তো চলে গেল, ভি স্কয়ার তো আগে থেকে নাই নাকি আছে? আচ্ছা, ভি স্কয়ার তো কমন নেই, ভি স্কয়ার তো থেকে যাবে এটা। আর সি স্কয়ার ছিল, আমি সি টু দি পাওয়ার 4 কমন নিলাম, তাহলে ভি স্কয়ার তো থাকলোই, সি স্কয়ার থেকে সি টু দি পাওয়ার 4 কমন নিয়ে নিলাম, তাহলে এখানে সি এ এক্সট্রা 2 অতিরিক্ত কমন চলে গেছে এখান থেকে। এটা মনে রাখতে পারো, এভাবে চিন্তা করতে পারো যে এখানে 2 ছিল, আমি 4 কমন নিছি, তাহলে এখানে 2 ধারের মধ্যে পড়ে গেছে। অথবা জিনিসটা আসলে প্র্যাকটিক্যালি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এখান থেকে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 কমন নেওয়ার অর্থ হচ্ছে এটাকে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করা। একইভাবে এখান থেকেও তাহলে ভাগ যাবে, এম নট স্কয়ার ভাগ দিলে কাটাকাটি হয়ে গেল, ভি স্কয়ার আমি কমন নাই, আর সি টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে সি স্কয়ার ভাগ সি টু দি পাওয়ার 4, এটা হয়ে যায় সি টু দি পাওয়ার -2। মানে কমন তোমাদের 9 10 এর জিনিস শেখাচ্ছি আর কি, বুঝছো? কারণ অনেকেই বুঝবা না, এই জন্য 9 10 এর জিনিস শিখাইলাম। ভি স্কয়ার ডিভাইড বাই সি স্কয়ার, এটা ভি স্কয়ার বাই সি স্কয়ার না, এটা তো ভি স্কয়ার বাই সি স্কয়ার। সো এখান থেকে তুমি বলতে পারো যে এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এই যে আমার গন্তব্য, আমার উদ্দেশ্য সফল, আমার উদ্দেশ্য সফল। তাহলে থাকলো কি এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। সুতরাং তুমি প্রমাণ করে ফেলেছো ই স্কয়ার মাইনাস পি স্কয়ার সি স্কয়ার ইকুয়ালস টু এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এবার ইটাকে পাশে রাখো, নিয়ে যাও, তাহলে এই যে পি স্কয়ার সি স্কয়ার প্লাস এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখে সুন্দর মতো নিচে লিখবো প্রমাণিত। সুন্দর মতো নিচে লিখবো এবার প্রমাণিত নাকি দেখাও? আচ্ছা, দেখানো হলো, দেখানো হলো। ঠিক আছে, এটা হচ্ছে মুখস্থ করে রাখবা আর কি, এটা মুখস্থ করে রাখবা। আমার এখানে প্রমাণ করতে হচ্ছিল ই স্কয়ার ইকুয়ালস টু এই জিনিস প্লাস এই জিনিস। আমি দেখলাম আমি ই এর ফর্মুলা জানি, আমি পি এর ফর্মুলা জানি, তো ই আর পি কে এক পাশে নিয়ে আসলাম, এই যে ই স্কয়ার মাইনাস পি স্কয়ার। আমি কোনোভাবে এটার ভ্যালু বের করে প্রমাণ করতে চাই এইটা, তো এখানে আছে ই স্কয়ার, এই জন্য আমি এখান থেকে ই এর থেকে ই স্কয়ারের ভ্যালুটা বের করলাম, এটা আসলো। এখানে আছে পি স্কয়ার, এই জন্য আমি পি এর ফর্মুলা লিখে পি স্কয়ারের ভ্যালু বের করলাম। এবার আমি এই জায়গায় বসাইলাম, এই যে এই জিনিসটা আমি ভ্যালু বের করব। তো ই স্কয়ার মাইনাস পি স্কয়ার সি স্কয়ার, এই যে ই স্কয়ারের ভ্যালু বসাইছি, এই যে পি স্কয়ারের ভ্যালু বসাইছি, অতিরিক্ত একটা সি স্কয়ার গুণ হইছে, মাইনাস করলাম, হিসাব নিকাশ করব, এই যে লসাগু করলাম। লসাগু করে আমি দেখছি যদি আমি কোনোভাবে উপর থেকে এই জিনিসটা কমন নিতে পারি, উপরের এই পার্ট থেকে যদি এই জিনিসটা কমন নেই, তাহলে আমি সুন্দর মতো কাটাকাটি করে দিতে পারবো। তো সেই উদ্দেশ্য থেকে আমি এই জিনিসটা কমন নিলাম, এম নট স্কয়ার সি টু দি পাওয়ার 4 কমন নিলাম। আচ্ছা, কমন নেওয়ার কারণে দেখলাম এই জায়গা থেকে আমি ওই জিনিসটাই কমন নিয়েছি, তাহলে এটা 1 হয়ে গেছে।
মাইনাস এইটা থেকে আমি যদি এটা কমন নেই, কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ করা, সো এইটাকে আমি এটাতে ভাগ করলাম, ভাগ করলে দেখো কি থাকে, এই যে এইটা এটা কাটা, সি স্কোয়ারকে সি দুয়ার 4 দিয়ে ভাগ করলে সি মাইনাস 2 থাকে, আর ভি তো আগে থেকে ছিল, এটাকে কেউ ভাগ করে নেই। এই তো, তাহলে এটাকে আমি বলতে পারি এইভাবে লিখতে পারি, তাহলে কাটাকাটি চলে গেল, আমার প্রমাণ হয়ে গেল। তাহলে এটা যদি প্রমাণ করা যায়, এটাকে তুমি সুন্দর করে এই পাশে পাঠিয়ে দাও, তাহলে প্রশ্নের কথাটা প্রমাণ হয়ে গেল, লিখে দিলে তুমি দেখানো হলো। আচ্ছা, তো এটা একটু মনে রেখো, প্রমাণটা একটু মাথার মধ্যে লিখে রেখো কয়েকবার, তাহলে দেখবা যদি কখনো চলে আসে তাহলে কাজে আসবে জিনিসটা। আর এই ফর্মুলাটাও মনে রাখতে পারো, ফর্মুলাটাও খুবই দরকারি, বিশেষ করে যখন তোমরা ইঞ্জিনিয়ারিং পড়বা, তখন তো ভাই ভাগো মাথা, আসলে বলবো না, ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে বুঝবা তখন। ঠিক আছে না ওইটা? ওকে, ভেরি গুড। আর দুইটা অঙ্ক আছে, আমি দুটো অঙ্ক করবো। দেখো, একটি ইলেকট্রনের বেগকে 1.2 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড থেকে 2.4 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ডে উন্নীত করতে কত কাজ করতে হবে? আমি হিসাব নিকাশ দেখাবো না এটার, এটা তোমাকে স্টেপটা দেখাই দিব, তোমরা নিজেরাই করতে পারবে এটা। দেখো কত কাজ করতে হবে, কত কাজ, তোমরা কাজ শক্তি ক্ষমতায় পড়েছো, কাজ শক্তি ক্ষমতায় পড়েছো। কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন, কৃত কাজ হচ্ছে গতিশক্তির পরিবর্তন, পড়ছো না এটা কাজ শক্তি উপপাদ্যতে? কৃত কাজ মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। আচ্ছা, কৃত কাজ যদি গতিশক্তির পরিবর্তন হয়, কৃত কাজ যদি গতিশক্তির পরিবর্তন হয়, তাহলে আমার এখানে প্রথমে গতিশক্তি বের করতে হবে। প্রথমে যে ইলেকট্রনের বেগ আছে, এইখানে একটা গতিশক্তি আছে, আমি এটাকে বললাম EK1। এরপরে এইখানে একটা গতিশক্তি আছে, এই বেগের কারণে একটা গতিশক্তি থাকবে EK2। এই দুটা বের করে পার্থক্য বের করতে হবে। গতিশক্তি বের করতে পারবা না? হ্যাঁ, গতিশক্তি বের করতে পারবা না? গতিশক্তি কি? গতিশক্তি এটা কি জিনিস? ডেল এম সি স্কোয়ার। আচ্ছা, ডেল এম কি জিনিস? এম মাইনাস এম নট সি স্কোয়ার। আচ্ছা, এম কি জিনিস? এম হচ্ছে এম নট ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে EK1। এই যে বেগ, এই বেগকে আমি বললাম V1, এই যে বেগ, এই বেগকে আমি বললাম V2। তাহলে প্রথমে যেহেতু প্রথমটা বের করতেছি, এখানে যে বেগ, এই বেগ হচ্ছে V1। এখানে এম নট এর ভ্যালু কত? এম নট এর ভ্যালু বইলো না ভাই, ভুলে গেছি, মাত্র আমরা করলাম ইলেকট্রন 9.1 ইন্টু 10⁻⁻27 কেজি। এটা হচ্ছে EK1। তাহলে একইভাবে EK2 কত হবে? এম নট তো সবার জন্য সেম, 1 মাইনাস V2 স্কোয়ার ডিভাইড বাই সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার। এই যে EK1 আর EK2 পাইছো, এবার এই যে গতিশক্তির যে পরিবর্তন হবে সেটাই হবে কৃত কাজ, মানে EK কোনটা বেশি? এটা বেশি, তাই না? তাহলে এটা থেকে বাদ দিতে হবে, EK2 মাইনাস EK1 ইকুয়ালস টু হবে আমার W। পারবা W এর ভ্যালু বের করতে? W এর ভ্যালু বের করতে পারবা? কিছুই না, ক্যালকুলেটরে এখন ফর্মুলা বসাবা, EK1 বের হবে, ক্যালকুলেটরে ফর্মুলা বসাবা, এম নট এর ভ্যালু জানো, ভি এর ভ্যালু জানো, সি এর ভ্যালু জানো, EK2 বের হবে। দুটার যে পার্থক্য সেটাই হবে আমার কৃত কাজ। ও সরি 31 ইলেকট্রন, আরে সর্বনাশ, তোমাদের গালিগালাজ করে আমি ভুলে গেলে। 31, 27 তো প্রোটনের, তাই না? 27 তো প্রোটনের, আর 31 তো ইলেকট্রনের। যদি আমি হিসাবটা বসায় দেই, যদি আমি হিসাবটা বসায় দিতে চাই,
আচ্ছা ইকে ওয়ান আসে 7.46, এটা আসে আরেকবার করবো কি, एक और बार कर लूं क्या, कर लेता हूं। यस 31, জটিল হিসাব তো ঠান্ডা মাথায় করা লাগবে, একটু ভুল হলেই শেষ, একটু ভুল হলেই শেষ, একটা দশমিক এদিক ওদিক হওয়া মানে খতম, এখানে খুবই সাবধানে করা লাগবে জিনিসটা। এটা হলো 7.46 ইন্টু 10⁻⁻15 জুল গতিশক্তি, আর এটার যে গতিশক্তি সেটা আসবে একই জিনিস, খালি 1.2 এর জায়গায় 2.4। এটা আসবে 5.46 ইন্টু 10⁻⁻14 জুল। তাহলে পার্থক্য কত আসবে দুটার পার্থক্য? 4.714 ইন্টু 10⁻⁻14 জুল। ঠিক আছে, 4.714 ইন্টু 10⁻⁻14 জুল, এটা আসে আমার কাজের পার্থক্য। এইটুকু বন্ধু ঠিক আছে, এটাও ঠিক আছে, মাইনাসটা তোমরা চেক করে নিও ঠিক আছে নাকি, ঠিক থাকার কথা, এটাই হবে ঠিক থাকার কথা, বুঝছো বন্ধু, ঠিক থাকারই কথা। এগুলো হচ্ছে ক্রিটিক্যাল জিনিস, মানে ব্রেনের অপারেশন করা না ওইরকম। হ্যাঁ ঠিক আছে এটাই। সো এটা হচ্ছে আমার কৃতকাজ বেগের পরিবর্তন করার জন্য। কিভাবে পাইলাম? আমরা জানি কৃতকাজ মানে হচ্ছে গতিশক্তির পরিবর্তন। প্রথমে গতিশক্তি বের করলাম, পরে গতিশক্তি বের করলাম, গতিশক্তির পরিবর্তন বের করলাম, আমার হয়ে গেল গতিশক্তির পরিবর্তন দিয়ে কৃতকাজ হিসাব। ওকে, আচ্ছা চলো লাস্ট অঙ্ক দেখো আজকের, অনেক অঙ্ক করতেছি কিন্তু লাস্ট অঙ্ক দেখো। স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রনকে 500 কিলোভোল্ট বিভব পার্থক্য প্রয়োগ করে ত্বরিত করা হলো। মানে এই দেখো এই চলে আসলে একটা ইলেকট্রনকে 500 কিলোভোল্ট মানে বিভব পার্থক্যের মাঝখানে রেখে, আচ্ছা বলছিলাম না ইলেকট্রন ভোল্ট কেমনে আসছে, তো 500 কিলোভোল্ট, কিন্তু 500 কিলোভোল্ট এটা হচ্ছে আমার ভি এর মান, 500 কিলোভোল্ট বিভব পার্থক্য। আচ্ছা স্থির অবস্থা থেকে একটি ইলেকট্রনকে, আচ্ছা ওই ইলেকট্রনের মোট শক্তি কত? ইলেকট্রনের মোট শক্তি, এক নাম্বার ইলেকট্রনের মোট শক্তি তোমরা ছোটবেলা থেকে করে আসছো, ইলেকট্রনের মোট শক্তি এম নট সি স্কয়ার, আমি আর কিছু করব না। আচ্ছা 2 নাম্বার, ওই ইলেকট্রনের গতিবেগ কত? ওই ইলেকট্রনের গতিবেগ কত? ইলেকট্রনের গতিবেগ কত? তো প্রথমত আমাদের কি করতে হবে, ওইটা তোমরা কইরো, ওইটা তোমরা করে নিও। আচ্ছা তো আচ্ছা এই সরি আচ্ছা এখানে তো মোট শক্তি বলছে তাই না? ও মোট শক্তি মানে তো এইটা না, এটা তো বিভব শক্তি, এম সি স্কয়ার। ও সরি মাই মিস্টেক। আচ্ছা এটা, আচ্ছা এটা যদি হয় তাহলে এখন তোমার এখানে বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে তাই না? আচ্ছা বিভব পার্থক্য প্রয়োগ করা হয়েছে। আমরা তো দেখছিলাম যে একটা ইলেকট্রনকে যদি তুমি এই পরিমাণ ভি বিভব পার্থক্যের মধ্যে রাখো, তাহলে এর এই ইলেকট্রনটার গতির কারণে, এটা পজিটিভ এটা নেগেটিভ, গতির কারণে এই দুই জায়গার মধ্যে যেটুকু গতিশক্তির পরিবর্তন হয় বা যে এক্সট্রা শক্তিটুকু সে লাভ করে, সেই এক্সট্রা শক্তিটুকু হচ্ছে ইভি। এই ইভি হচ্ছে তার গতিশক্তি, আচ্ছা ইভি হচ্ছে তার গতিশক্তি।
যদি তাই হয় করা যেতে পারে এটা। আচ্ছা ঠিক আছে, তো ঠিক আছে, মোট শক্তি, মোট শক্তি মানে হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি। মোট শক্তি মানে হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি। মোট শক্তি মানে হচ্ছে বিভব শক্তি আর গতিশক্তি। তাহলে যদি বিভব, আচ্ছা বিভব শক্তি আর গতিশক্তি, বিভব শক্তি আর গতিশক্তি। আচ্ছা বিভব শক্তি, বিভব শক্তি তো আমার এম নট, যেটা ফলে আমি জানি সি স্কয়ার। আচ্ছা আর গতিশক্তি হচ্ছে এই যে ইভি, গতিশক্তি হচ্ছে এই যে ইভি। তাহলে ইলেকট্রনের চার্জ আর বিভব পার্থক্য তোমরা স্থির তড়িতে পড়ছো, এটা স্থির তড়িতে তোমরা পড়ছো, এটা স্থির তড়িতে তোমরা পড়ছো যে মানে অ্যাটলিস্ট পড়ার কথা তোমাদের স্থির তড়িতে এটা আছে যে ইভি, ঠিক আছে, বিভব পার্থক্যের ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা তাহলে এম নট সি স্কয়ার প্লাস ইভি। আচ্ছা যদি এরকম হয় প্রিয় বন্ধু, তাহলে এম নটের ভ্যালু আমি জানি 9.1 ইন্টু 10⁻31, তাই না, 31 ইন্টু সি স্কয়ার প্লাস ই এর পার্থক্য দেওয়া আছে আমাদের 1.6 ইন্টু 10⁻19 ইলেকট্রনের চার্জ গুণন ভি দেওয়া আছে হলো 500, তাই না, 500 কিলো, তাহলে 10⁻³ এত ভোল্ট। আচ্ছা তাহলে সমান দেখো হিসাব করে কত আসে। (1.619 ইন্টু 10⁻13 জুল), এটা হচ্ছে আমার মোট শক্তি, এটা হচ্ছে আমার মোট শক্তি। এটা হচ্ছে আমার মোট শক্তি। আচ্ছা এটা হলো গেল 1 নাম্বার, এটা গেল 1 নাম্বার, এটা গেল 1 নাম্বার। 2 নাম্বারে বলছে তাহলে ওই ইলেকট্রনের গতিবেগ কত, 2 নাম্বারে বলছে ওই ইলেকট্রনের গতিবেগ কত। এবার আমাদের গতিবেগ বের করা লাগবে। গতিবেগ, তাই না, আমরা তো মোট শক্তি পাইলাম, মোট শক্তি পাইলাম, আমরা এটার স্থির অবস্থায় শক্তি পাইলাম। আচ্ছা আচ্ছা এমন কি করা যায়, আমাদের এখান থেকে ভি বের করতে হবে, তাই না, আমাদের এখান থেকে ভি বের করতে হবে, ভি বের করে আনতে হবে। ভি বের করে আনার জন্য দেখো গতিশক্তি ইকুয়ালস টু ডেল এম গুণন সি স্কয়ার। আচ্ছা এখন গতিশক্তি তো আমি জানি, তাই না, গতিশক্তি তো আমি জানি, ভ্যালুটা আমি জানি, এটা হচ্ছে এম মাইনাস এম নট সি স্কয়ার। আচ্ছা গতিশক্তি কত, গতিশক্তি হচ্ছে ইভি, এম এম মানে হচ্ছে গামা এম নট, মানে 1/√1, মানে এত কঠিন লিখলাম না, গামা লিখলাম শুধু, মাইনাস এম নট সি স্কয়ার। আচ্ছা তাহলে ইভি এটা হচ্ছে গামা -1 এম নট কমন নিলে গামা -1 সি স্কয়ার। এখানে দেখো সবই জানি, এইটা জানি, এম নট জানি, সি স্কয়ার জানি, এই গামা মাইনাস এই 1 তো জানি, এই গামাটা বের করতে হবে, গামার মধ্যে ভি আছে, তাহলে এখান যদি গামা বের করতে পারি তাহলে আমার কিন্তু হিসাব নিকাশটা হয়ে যাবে, গামা বের করতে পারলে কিন্তু আমার হিসাব নিকাশটা হয়ে যাবে। আচ্ছা বিসমিল্লাহ, চলো গামা বের করি তাহলে।
তাহলে ইভি কত পাইছিলাম আমরা? 500 ইন্টু 10⁻³ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19, আচ্ছা তাই না, ইকুয়ালস টু 9.1 ইন্টু 10⁻31 এম নট ইন্টু গামা মাইনাস 1 ইন্টু সি স্কোয়ার, মানে 3 ইন্টু 10⁸ হোল স্কোয়ার। এখান থেকে গামা মাইনাস 1 বের করতে হবে। তাহলে গামা মাইনাস 1 কত হবে? এটাকে নিয়ে এসে ভাগ করো, ওইটাকে নিয়ে এসে ভাগ করো। তাহলে 500 ইন্টু 10⁻³ ইন্টু 1.6 ইন্টু 10⁻⁻19 and 1 into 10⁻⁻31 into 9 into 10⁻16, এটা আসছে 800/819 equals to গামা মাইনাস 1। তাহলে গামার মান কত হবে? 1.9768, 1.9768, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে আমার গামা। আচ্ছা, গামা যদি বের হয়, গামা মানে কত? গামা মানে 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ারে, যেখানে ভি আছে 1.9768, তাই না? আচ্ছা, যদি স্কোয়ার করে দেই, তাহলে 1/1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 1.9768 স্কোয়ার। তাহলে 1/1.9768 স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। তাহলে এটাকে পাশে নিয়ে এসে পাশে নিয়ে যাও, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়ালস টু 1 মাইনাস 1/1.9768 স্কোয়ার। আচ্ছা, রুট করে দিলে ভি বাই সি ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস 1/1.9768 স্কোয়ার। তাহলে ভি সমান সমান সি রুট ওভার 1 মাইনাস 1.9768 স্কোয়ার। ওকে ভাই, গট। এটা হলো গত ক্লাসে আমরা যে হিসাব করছিলাম না, এখান থেকে ভি এর ভ্যালু বের করা, ওই হিসাবটা। এতদিন ধরে যে ভি এর ভ্যালু হিসাব করতেছি সেই হিসাব। তাহলে সি, তার ক্রস চেক করে নি সব ঠিক আছে কিনা। প্রথম থেকে একটা হিসাবটা করে দেই, প্রথম থেকে একটু হিসাবটা বসাই দেই। That's 19 into minus 31 into 3 into 10 to the power মানে এই অঙ্কগুলো বুঝছো, নিজে করার পর কনফিডেন্স আসে না যে কোথাও কি ভুল করছি নাকি। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভি এর ভ্যালু আসবে 2.58 into 10⁸ মিটার পার সেকেন্ড। 2.58 into 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, 2.58 into 10⁸ হবে, বা 2.59ও হবে, সমস্যা নেই। 8 হবে, পাওয়ারে ভুল করছো। তামজিদ আব্দুল্লাহ ফোরকান, পাওয়ারে ভুল করছো। ইমরান সু ঠিক বলছো। আয়েশা, ছাইরা দেন বস, ছাইরা দিব। হ্যাঁ, এই তো শেষ অঙ্ক। তাহলে এই অঙ্ক বুঝছো? এই ছিল আমাদের ভর এবং শক্তির মধ্যে সম্পর্ক। তুমি কিভাবে গতিশক্তি বের করতে পারবা, তুমি কিভাবে স্থিতিশক্তি বের করতে পারবা, কিভাবে বিভিন্ন প্রমাণগুলো করতে হবে, কিভাবে তুমি প্রশ্ন দেখে বুঝবা ইলেকট্রন ভোল্ট থেকে কিভাবে হিসাব নিকাশ করতে হবে, তারপরে তোমার এএমইউ থেকে কিভাবে হিসাব নিকাশ করতে হবে, সবকিছুই কিন্তু আমরা এখানে দেখলাম। ওকে, আচ্ছা, তো
আশা করি এই পার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। দেখা হবে নেক্সট ক্লাসে আমরা আবার হিসাব নিকাশ করব তোমার আরেকটু জটিল জিনিসপত্র নিয়ে। আমরা হিসাব নিকাশ করবো প্লাঙ্ক নিয়ে, আমরা হিসাব নিকাশ করবো নিউটনের আরো কিছু এক্সপেরিমেন্ট, তারপরে আইনস্টাইনের আরো কিছু এক্সপেরিমেন্ট নিয়ে। ঠিক আছে, তো ভালো থেকো ততদিন। এই অঙ্কটা আসলে কিছুই না, এই অঙ্কটা আসলে তোমার ক্যালকুলেশন, হিসাব নিকাশ, তো বুঝার আসলে তেমন কিছু না, ঠান্ডা মাথায় হিসাব নিকাশ করা। তো দেখা হবে নেক্সট দিন, ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ, গুড বাই, টাটা।